ধরুন দুটি বিশাল জাহাজের ক্যাপ্টেনরা এক টেবিলে বসে কফি খাচ্ছেন আর বেশ হাসি মুখে হাত মেলাচ্ছেন, অথচ ডেকের নিচে মানে নাবিকরা একে অপরের দিকে রীতিমতো বন্দুক তাক করে আছে। তো জাহাজটাকে গন্তব্যে পৌঁছাবে নাকি মাঝ দরিয়ায় ডুবে যাবে? দ্য ডিবেটে আপনাদের স্বাগত। হ্যাঁ, আর আজ আমরা আমাদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঠিক এই প্রশ্নটাই বিশ্লেষণ করছি। দীর্ঘমেয়াদী জাতীয় স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ে একটা কৌশলগত বোঝাপড়াই কি যথেষ্ট, নাকি তৃণমূল পর্যায়ে আচরণের গুণগত পরিবর্তন অপরিহার্য? একদম, কারণ গত ১৫ বছর ধরে আমরা বিএনপি জামায়াত শব্দযুগলকে প্রায় সমার্থক শব্দ হিসেবেই শুনে এসেছি। ঠিক, কিন্তু সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে প্রকাশ্য সংঘাত আমরা দেখলাম, সেটা কিন্তু একটা ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দেয়। অথচ ঠিক একই সময়ে দলের শীর্ষ পর্যায়ে, বিশেষ করে তারেক রহমান এবং জামায়াত নেতাদের মধ্যে একটা অত্যন্ত গভীর আর গোপন সমঝোতা চলছে। এই বৈপরীত্যটাই আজকের সবচেয়ে বড় রাজনৈতিক বাস্তবতা। একজন পার্টি স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি বিষয়টাকে একটু ভিন্নভাবে মাপি। আমি মনে করি বৃহত্তর রাজনৈতিক প্রতিপক্ষকে, বিশেষ করে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখতে এবং দীর্ঘমেয়াদী জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করতে এই শীর্ষ পর্যায়ের কৌশলগত ঐক্য আর রাজনৈতিক ধৈর্যটাই সবচেয়ে বেশি অপরিহার্য। আর আমি মাঠ পর্যায়ের একজন অ্যাক্টিভিস্টের দৃষ্টিকোণ থেকে বলবো, তৃণমূল পর্যায়ে আচরণগত পরিবর্তন না এলে কেবল শীর্ষ পর্যায়ের এই কৃত্রিম সমঝোতা কোনো টেকসই স্থিতিশীলতা আনতে পারে না। শুরুতেই আপনার এই কৃত্রিম সমঝোতা বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। আপনি এটাকে কৃত্রিম বলছেন, কিন্তু আমি এটাকে বলছি ট্যাকটিক্যাল অ্যালায়েন্স বা কৌশলগত জোট। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছে, তার চূড়ান্ত ফসল ঘরে তুলতে হলে এই ট্যাকটিক্যাল অ্যালায়েন্স ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এই অ্যালায়েন্সটা তো মাঠ পর্যায়ে কাজ করছে না। আমি আসছি সেই পয়েন্টে। সংগৃহীত তথ্যে একটা পরিষ্কার হিসাব দেওয়া আছে। আওয়ামী লীগকে আগামী ১০ থেকে ১৫ বছর রাজনীতির বাইরে রাখতে হলে বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতৃত্বকে মিলেমিশে থাকতে হবে। এটাকে আপনি ধরুন একটা কর্পোরেট মার্জারের মতো চিন্তা করতে পারেন। কর্পোরেট মার্জার? হ্যাঁ, দুটি বড় কোম্পানির সিইও যদি মূল লক্ষ্যের বিষয়ে একমত হন, তাহলে মিডল ম্যানেজমেন্টের ছোটখাটো দ্বন্দ্ব কিন্তু পুরো স্ট্রাকচারকে ধসিয়ে দিতে পারে না। তারেক রহমান এবং জামায়াতের নেতৃত্ব প্রতিদিন নিজেদের মধ্যে আলোচনা করছেন। এটাই কি বিদেশি প্রতিপক্ষকে দূরে রাখার জন্য যথেষ্ট নয়? দাঁড়ান, আপনার এই কর্পোরেট মার্জারের রূপকটা একটু ভাঙি। কর্পোরেট দুনিয়ায় একজন সিইও চাইলেই কিন্তু অবাধ্য কোনো নিচের কর্মীকে ছাঁটাই করতে পারেন। রাজনীতিতে তারেক রহমান চাইলেই কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরো ছাত্রদলের কমিটিকে রাতারাতি ফায়ার করতে পারবেন? পারবেন না। রাজনীতি কোনো শীতাতপ নিয়ন্ত্রিত বোর্ডরুম নয়। তা ঠিক, তবে এখানে কর্মীরা শুধু এমপ্লয়ি নন, তারাই পুরো ইঞ্জিন। আপনি যেটাকে ছোটখাটো দ্বন্দ্ব বলছেন, সেটা আসলে আদর্শিক বা আইডিওলজিক্যাল সংঘাত। শীর্ষ পর্যায়ে কৌশলগত জোট থাকতে পারে, কিন্তু তৃণমূলের এই সংঘাত যখন রক্তপাতে রূপ নেয়, তখন তো সেই ইঞ্জিন আর কাজ করে না। কিন্তু ইঞ্জিন চালানোর স্টিয়ারিং তো নেতৃত্বের হাতেই থাকে, তাই না? আমি মানছি যে আদর্শিক কিছু অমিল আছে, কিন্তু আমাদের দেখতে হবে বর্তমানে বৃহত্তর লক্ষ্যটা আসলে কি। তথ্য বলছে শীর্ষ নেতারা অত্যন্ত পরিণত বা ম্যাচিওর্ড আচরণ করছেন। এর একটা চমৎকার উদাহরণ দেখুন। কাল সংসদে জামায়াত ওয়াকআউট করবে, এই বিষয়টা বিএনপি একদিন আগেই জেনে যাচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে প্রতিদিন একটা রাজনৈতিক কোঅর্ডিনেশন হচ্ছে। এমনকি জাতীয় সংকটের সময় জামায়াতের আমির সরকারের প্রতি যে সমর্থন দেখিয়েছেন, সেটা বাংলাদেশের ইতিহাসে বেশ বিরল। রাইট। তিনি স্পষ্ট বলেছেন, এই সংকট বৈশ্বিক, সরকারের তৈরি নয়। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলের এমন গঠনমূলক আচরণ কি প্রমাণ করে না যে এই কৌশলগত বোঝাপড়াটা কতটা শক্তিশালী? দেখুন, এই পরিপক্কতা প্রশংসনীয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ম্যাচিউরিটি শুধু ক্ষমতার শীর্ষবিন্দুতে আটকে থাকলে তো চলবে না। এর মেকানিজমটা একটু খেয়াল করুন। আপনি বলছেন তারা প্রতিদিন কোঅর্ডিনেট করছেন, অথচ সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আমরা কি দেখছি? আপনি হয়তো কর্মীদের, ছাত্র শিবির বা জামায়াতের কর্মীরা তারেক রহমানকে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করে কথা বলছে। এটা কর্মীদের অতি উৎসাহের ফল হতে পারে, সোশ্যাল মিডিয়ার হাইপে। অতি উৎসাহ হোক বা যাই হোক, এর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে তো।
দলীয় প্রধান হিসেবে তারেক রহমানেরও তো ধৈর্যের একটা নির্দিষ্ট সীমা আছে, তাই না? আপনি বিরোধী ছাত্র সংগঠন হিসেবে তাদের নীতি নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু যখন আপনি শীর্ষ নেতাকে সরাসরি ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, তখন সেই কর্পোরেট বোর্ডরুমের চুক্তি বাস্তবে আর কাজ করে না। বুঝতে পারছি। পথ্যে স্পষ্টভাবে বলা হয়েছে ছাত্রদলকে অন্তত এই সাধুবাদ দেওয়া উচিত যে তারা শিবিরকে রাজাকার বা পাকিস্তানি বলে গালি দেওয়া থেকে বেরিয়ে এসেছে। কিন্তু মাঠের কর্মীরা একে অপরকে এই ন্যূনতম সম্মানটুকু না দেখালে ঐক্যের ফাউন্ডেশনটাই তো নড়বড়ে হয়ে যায়। আপনার এই যুক্তির ভিত্তি আমি বুঝতে পারছি। সম্মানবোধ না থাকলে জোট টেকে না। তবে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। এই ব্যক্তিগত আক্রমণ বা ছোটখাটো সংঘাত আমাদের বৃহত্তর টার্গেট থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছে। বৃহত্তর টার্গেটটা কি? একটু লার্জার স্কেলে ভাবুন। তথ্যে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে মূল চ্যালেঞ্জ হল ভারত এবং আওয়ামী লীগ যেন কোনোভাবেই পুনরায় ফিরে আসতে না পারে। আওয়ামী লীগকে যদি আগামী ৫ থেকে ১৫ বছর রাজনীতির বাইরে রাখা যায়, তবে দল হিসেবে তাদের অস্তিত্ব হয়তো মুসলিম লীগ বা জাতীয় পার্টির মতোই দুর্বল হয়ে পড়বে। সেটা তো বটেই। তো এই বিশাল ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য নিজেদের মধ্যে একটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড বিরোধী দলের ভূমিকা পালন করাটা কি স্ট্র্যাটেজিক মাস্টারস্ট্রোক নয়? মাস্টার স্ট্রোক তখনই কাজে আসে যখন আপনার সেনাবাহিনী সেটা ফলো করে। আমি তথ্যের একটা অত্যন্ত ইমোশনাল কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট আপনার সামনে আনতে চাই। একটু পেছনের দিকে তাকান। মাত্র ১.৫ বছর আগে এই ছাত্রদল আর শিবিরের কর্মীরা একসাথে জেলে বন্দী ছিল। হ্যাঁ, সেটা ঠিক। তারা একে অপরের বাড়ির মুরগির মাংস, ডিমের তরকারি ভাগ করে খেয়েছে, ধানের খেতে একসাথে মশারি টাঙিয়ে রাত কাটিয়েছে। তখন তাদের লক্ষ্য এক ছিল। আর আজ তারা একে অপরের রক্ত ঝরাচ্ছে। এর কারণ কি? পলিটিক্যাল ডাইনামিক্স চেঞ্জ হয়েছে। কারণ হলো ক্ষমতার স্বাদ। যখন একটা কমন শত্রু থাকে তখন ট্যাকটিক্যাল অ্যালায়েন্স কাজ করে, কিন্তু ক্ষমতা যখন সামনে আসে তখন আদর্শিক আর আচরণগত পরিবর্তন ছাড়া সেই অ্যালায়েন্স মুহূর্তেই ভেঙে পড়ে। যারা জীবনের ঝুঁকি নিয়ে একসাথে লড়াই করল, তারা যদি আজ ক্ষমতা পেয়ে আধিপত্য বিস্তারে মত্ত হয়, তাহলে সাধারণ মানুষ এটাকে কিভাবে নেবে? সাধারণ মানুষের পারসেপশন নিয়ে আপনি যে পয়েন্টটা তুললেন, সেখানে আমি একটু পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে ভিন্ন একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে চাই। আপনি যেটাকে ক্ষমতার স্বাদ বা আধিপত্য বিস্তার বলছেন, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সেটাকে অনেক সময়ে প্যাট্রোনেজ নেটওয়ার্ক বা সমর্থন ধরে রাখার খরচ বলা হয়। মানে আপনি বলছেন দুর্নীতি বা চাঁদাবাজি করাটা রাজনৈতিক সমর্থন ধরে রাখার জন্য দরকারি? আমাকে একটু ব্যাখ্যা করতে দিন। তথ্যে পূর্ববর্তী সরকারের বিশাল দুর্নীতির কথা উল্লেখ আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে $6 বিলিয়ন আর পদ্মা সেতুতে $2 বিলিয়ন, মানে প্রায় ২০,০০০ কোটি টাকার লুটপাট। হ্যাঁ, বিশাল অঙ্ক। এখন তথ্যের ভিত্তিতেই যদি বলি, বর্তমান পরিস্থিতিতে এক প্রকার দুর্নীতিকে মেনে নেওয়ার একটা প্র্যাগম্যাটিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। বলা হচ্ছে, দুর্নীতি তো আমাদের রক্তে মিশে আছে, এটা বাপদাদাদের আমল থেকে চলে আসছে। শর্ত শুধু একটাই, দেশের স্বাধীনতা যেন বিকিয়ে দেওয়া না হয়। আমি ঠিক মানতে পারছি না বিষয়টা। বাংলাদেশ যেন ইন্ডিয়ার পেটে না ঢোকে, এটাই মূল কথা। যদি বিএনপির এমপি বা নেতারা নিজেদের এলাকায় কিছু আধিপত্য বিস্তার করেও, কিছু পেট্রোনেজ নেটওয়ার্ক তৈরি করেও, অন্তত তারা দেশ তো বিক্রি করে দিচ্ছে না। জাহাজে যখন বাইরের আক্রমণ হচ্ছে, তখন নাবিকদের রেশন চুরি নিয়ে মাথা ঘামানোটা কি খুব যৌক্তিক? বৃহত্তর লক্ষ্যটা তো এখানে প্রাধান্য পাওয়া উচিত। এই চিন্তাধারাটি অত্যন্ত বিপজ্জনক, এবং ঠিক এখানেই আমার সবচেয়ে বড় আপত্তি। আপনি যেটাকে রেশন চুরি বা প্যাট্রনেজ নেটওয়ার্ক বলে জাস্টিফাই করার চেষ্টা করছেন, সেটাই আসলে রাষ্ট্র নামক জাহাজের তলায় এমন ছিদ্র তৈরি করে যা পুরো জাহাজ ডুবিয়ে দেয়। কিন্তু পলিটিক্যাল রিয়ালিটি তো। তথ্যে সুস্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে বিএনপির এমপি বা নেতারা যদি নিয়ম শৃঙ্খলা না মেনে টেন্ডারবাজি বা ধান্দাবাজি শুরু করেন, তবে তা দীর্ঘমেয়াদে মারাত্মক বুমের্যাং হবে। কিন্তু এই ধরনের নেটওয়ার্ক তো যে কোনো পলিটিক্যাল পার্টিকেই মেনটেন করতে হয়, তাই না? করতে হয়, কিন্তু তার তো একটা সীমা আছে। আপনি পূর্ববর্তী সরকারের পতনের মেকানিজমটা একটু বিশ্লেষণ করুন। শুধুমাত্র আধিপত্যবাদ বা ভারতপ্রীতির কারণেই তাদের পতন হয়েছে? না, এই যে লাগামহীন লুটপাট, এই যে $6 বিলিয়ন আর $2 বিলিয়ন দুর্নীতি, এগুলো সাধারণ মানুষের মনে একটা সাইলেন্ট ক্ষোভের জন্ম দিয়েছিল। রাইট।
আপনি যদি আজ মনে করেন দুর্নীতি আমাদের রক্তে আছে বলে এটাকে জায়েজ করা যাবে আর মানুষ শুধু দেশ রক্ষা পেল ভেবে খুশি থাকবে, তাহলে আপনি সাধারণ মানুষের সাইকোলজিকে চরমভাবে আন্ডার এস্টিমেট করছেন। মানুষ যখন দেখে যে শোষকের শুধু নাম পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের মেকানিজম একই আছে, তখন সেই ট্যাকটিক্যাল ঐক্য কোনো কাজে আসে না। দেখুন, মানুষের প্রত্যাশার জায়গাটা আমি অস্বীকার করছি না, কিন্তু তথ্যে একটা দারুণ বাস্তবতারও কথা বলা হয়েছে। গত ১.৫ বছরে আমরা দেখেছি ড ইউনুস বা আসিফ নজরুলের মতো অত্যন্ত শ্রদ্ধেয় মানুষদের নিয়েও সমালোচনা হচ্ছে। মানুষের লোভ তো একটা সহজাত প্রবৃত্তি। রাজনীতিতে এই বাস্তবতাকে অস্বীকার করে আমরা কি একটা ইউটোপিয়ান বা কাল্পনিক ক্লিন পলিটিক্সের স্বপ্ন দেখছি না? আমি কাল্পনিক কিছু বলছি না। একটা ট্রানজিশন পিরিয়ডে কিছু বিশৃঙ্খলা তো মেনে নিতে হয়। আমি কোনো ইউটোপিয়ার কথা বলছি না, আমি কথা বলছি সাস্টেনেবল পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে। আপনি ট্রানজিশনের বিশৃঙ্খলা বলছেন, কিন্তু তথ্যে ক্যাম্পাসের যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা শুনুন। আওয়ামী লীগ যে স্টাইলে বিশ্ববিদ্যালয় চালিয়েছে, ছাত্রলীগ যেভাবে গেস্টরুম কালচার আর র্যাগিং দিয়ে সাধারণ ছাত্রদের মনে তীব্র ঘৃণার জন্ম দিয়েছিল, ছাত্রদল যদি আজ ঠিক সেই একই স্টাইলে চলা শুরু করে, তবে পরিণতি কি হবে? কিন্তু ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব তো সেটা চাইছে না, তারা তো নির্দেশ দিচ্ছে। শীর্ষ নেতৃত্ব না চাইলেও যদি সেটা ঘটে, তবে সেটাই তো আসল সমস্যা। ১৫ বছর ধরে ছাত্রলীগ বুঝতে পারেনি যে সাধারণ ছাত্রদের মনে কতটা ক্ষোভ জমছে। সামনে কেউ কিছু বলেনি, কিন্তু ভেতরে ভেতরে একটা বারুদ তৈরি হচ্ছিল। আজ ছাত্রদল যদি ভাবে তারা ক্ষমতার দাপটে ক্যাম্পাস চালাবে, তবে মানুষ একইভাবে ফুঁসে উঠবে। শীর্ষ পর্যায়ের নেতারা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন আর ক্ষমতা ভাগাভাগির চমৎকার হিসাব করছেন, এটা ঠিক আছে। কিন্তু ক্যাম্পাসে যদি সেই একই নিপীড়নমূলক কাঠামো ফিরে আসে, তবে কোনো পলিটিক্যাল থিওরি বা প্যাট্রোনেজ নেটওয়ার্কে সরকারকে বাঁচাতে পারবে না। আপনার এই যুক্তিটা সত্যি স্ট্রং। আপনি বলতে চাইছেন যে তৃণমূলের সমর্থন আর আচরণের উপরই শীর্ষ পর্যায়ের কৌশলের সফলতা নির্ভর করে। এই জায়গাটাতে আমি আপনার সাথে দ্বিমত করছি না, কিন্তু আমি আবার তথ্যের সেই পলিটিক্যাল পেশেন্স বা রাজনৈতিক ধৈর্যের ধারণায় ফিরে যেতে চাই। রাজনৈতিক ধৈর্য তো সবারই থাকা উচিত, কিন্তু এর কনটেক্সটটা কি? কনটেক্সটটা হলো সময়। তথ্যে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে অন্তত আগামী ৬ মাস থেকে ১ বছর আমাদের ধৈর্য ধরতে হবে। কেন? কারণ সামনে একটা বৃহত্তর আঞ্চলিক সংকট তৈরি হতে পারে। এমনও সম্ভাবনা আছে যে ভারতের সাথে একটা ছোটখাটো যুদ্ধ বা বড় ধরনের বর্ডার কনফ্লিক্ট বেঁধে যেতে পারে। হ্যাঁ, সেটা একটা ভ্যালিড পয়েন্ট। তো যখন রাষ্ট্রের অস্তিত্ব বা সার্বভৌমত্ব সরাসরি হুমকির মুখে, তখন কি অভ্যন্তরীণ আচরণগত সংস্কারের জন্য সময় ব্যয় করার চেয়ে এই কৌশলগত ঐক্য বজায় রাখাটাই বেশি লজিক্যাল নয়? তারেক রহমান আর জামায়াত নেতৃত্ব যদি এই বৃহত্তর বিপদের কথা চিন্তা করে নিজেদের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি করে রাখেন, তবে সেটাই তো এই মুহূর্তে সর্বোচ্চ প্রয়োজন। ডেকের নিচে নাবিকদের মারামারি থামানোর চেয়ে ক্যাপ্টেনের চুক্ত আইসবার্গের দিকেই থাকা উচিত। আমি একমত যে ধৈর্য প্রয়োজন এবং আইসবার্গ এড়িয়ে যাওয়া ক্যাপ্টেনের প্রধান দায়িত্ব, কিন্তু আমি প্রশ্ন তুলতে চাই এই ধৈর্যের মান এবং প্রকৃতি নিয়ে। সহনশীলতা শুধু সংসদে ওয়াকআউটের সেটিংয়ে দেখালে তো চলবে না। আপনি একদিকে বলছেন আমরা বৃহত্তর যুদ্ধের জন্য বা আঞ্চলিক সংকটের জন্য প্রস্তুত হচ্ছি, অন্যদিকে আপনার কর্মীরা ফেসবুকে একে অপরকে রাজাকার বা পাকিস্তানি বলে গালাগালি করছে। কিন্তু এটা তো কোনো প্রস্তুতির লক্ষণ হতে পারে না। সোশ্যাল মিডিয়ার এই রিয়াকশনগুলো তো অনেক সময় ফেক আইডি বা থার্ড পার্টির মাধ্যমেও উস্কে দেওয়া হয়, এটা তো আমরা জানি। সেটা হয়তো কিছু ক্ষেত্রে হয়, কিন্তু মূল সত্যটা হলো গ্রাউন্ড লেভেলে একটা তীব্র অনাস্থা আছে। তথ্যে পরিষ্কার বলা হয়েছে, যাদের আপনি গতকাল পর্যন্ত ভাই বলেছেন, আজ সামান্য ক্ষমতার দ্বন্দ্বে, হল দখলের দ্বন্দ্বে তাদের দিকেই তেড়ে যাচ্ছেন। একে অপরের প্রতি ন্যূনতম সম্মানবোধ বা ট্রাস্ট না থাকলে এই ১ বছরের ধৈর্যশীলতা যে কোনো মুহূর্তে বৃহত্তর সহিংসতায় রূপ নেবে। আপনি কি সত্যি মনে করেন যে তৃণমূলের কর্মীরা প্রতিদিন ক্যাম্পাসে মারামারি করবে, একে অপরের রক্ত ঝরাবে, আর ভারত যখন আক্রমণ করবে তখন তারা হঠাৎ করে সব ভুলে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করবে? এই মেকানিজমটা তো প্র্যাকটিক্যাল না। আচরণগত পরিবর্তন ছাড়া এই ঐক্য সম্পূর্ণ অসম্ভব। আপনি অত্যন্ত সূক্ষ্ম একটা সাইকোলজিক্যাল মেকানিজমের কথা বলছেন। অর্থাৎ আপনার মতে তৃণমূলের প্রতিদিনকার আচরণই ভবিষ্যতের বৃহত্তর সংকটে ঐক্যের ভিত্তি হিসেবে কাজ করবে। আমি আপনার এই দৃষ্টিভঙ্গিকে সম্মান করি, তবে রাজনীতিতে সবসময় আইডিওলজিক্যাল পারফেকশন তো পাওয়া যায় না। তা ঠিক,
এখানে অনেক সময় লেসের ইভেল বা তুলনামূলক কম ক্ষতিকর পথটা বেছে নিতে হয়। তথ্যে বারবার যে জিনিসটার উপর জোর দেয়া হচ্ছে তা হল বিএনপি এবং জামায়াতের বর্তমান মূল টার্গেট হল একটাই, আওয়ামী লীগের ফ্যাসিজম যেন আর ফিরে না আসে। এটা তো আমাদের সবারই টার্গেট। ঠিক, এবং এই লক্ষ্যটা এতই বড় যে এখানে ছাত্রদলের কিছু নেতার কালো চশমা পরা, বাইক নিয়ে শোডাউন করা বা কিছু জায়গায় টেন্ডারবাজি করার মতো বিষয়গুলো সাময়িকভাবে ইগনোর করা যায়। হ্যাঁ, এগুলো আদর্শ আচরণ নয়, কিন্তু এগুলো সিস্টেমকে ধ্বংস করবে না যদি না মূল নেতৃত্ব ভুল দিকে পা বাড়ায়। আর নেতৃত্ব যে ভুল দিকে পা বাড়াচ্ছে না তার প্রমাণ তো আমরা তাদের রেগুলার ডিসকাশনস আর ম্যাচিউরিটিতেই দেখছি। আমি ঠিক এখানেই সবচেয়ে জোরালো দ্বিমত পোষণ করি। আপনি বলছেন এগুলো সিস্টেমকে ধ্বংস করবে না, কিন্তু ইতিহাস কি বলে? তথ্যে তো সেই সতর্কবার্তাই দেওয়া হয়েছে। বলা হয়েছে যে অনেক পোকামাকড়, অনেক সুবিধাবাদী এখন চারপাশে ঘুরঘুর করছে। এরা সুসময়ে দুধের মাছির মতো আসে। সেটা তো আসেই। আপনি যদি এই লেসার ইভিলের লজিকে এদের প্রশ্রয় দেন, যদি দুর্নীতিকে আমাদের রক্তে আছে বলে মেনে নেন, তবে আপনি অজান্তেই সেই একই স্বৈরতান্ত্রিক কাঠামোটাই আবার তৈরি করছেন। আপনি কি সত্যি মনে করেন যে ছাত্র সমাজ গত ১৫ বছরের জুলুমের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে রুখে দাঁড়িয়েছিল, তারা নতুন করে আরেকটা গেস্টরুম কালচার মেনে নেবে? না, মেনে নেবে না। কিন্তু পরিবর্তনের জন্য তো সময় দিতে হবে। রাতারাতি তো আর সব বদলায় না। সময় দেওয়া যায়, কিন্তু ইন্টেনশন বা উদ্দেশ্যটা তো পরিষ্কার হতে হবে। শীর্ষ নেতারা হয়তো মনে করছেন যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু তৃণমূলের ক্ষোভ যখন বিস্ফোরিত হয় তখন কোনো গোপন সমঝোতায় কাজে আসে না। আপনি যদি কাঠামোগত নিপীড়নটা একই রাখেন, তবে শুধু শোষকের নাম পরিবর্তন করে কোনো লাভ নেই। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো ডিবেটটাকে যদি আমি সামারাইজ করি, আমার অবস্থানটি ছিল মূলত বৃহত্তর জাতীয় স্বার্থ এবং ভূরাজনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে। আমি এখনও মনে করি আওয়ামী লীগের মতো দলকে দীর্ঘমেয়াদে রাজনীতির বাইরে রাখা এবং ভারতীয় প্রভাবমুক্ত একটা স্বাধীন রাষ্ট্র গড়ার মতো বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য শীর্ষ পর্যায়ের কৌশলগত ঐক্য এবং ট্যাকটিক্যাল অ্যালায়েন্সই বর্তমানে সবচেয়ে বেশি জরুরি। রাইট। বড় ছবিটা দেখতে গেলে প্যাট্রোনেজ নেটওয়ার্ক বা তৃণমূলের কিছুটা স্খলন সাময়িকভাবে মেনে নিয়ে এগোতে হয়, যাতে মূল ফোকাসটা নষ্ট না হয়। আর আমার উপসংহার হল, আপনি যেটাকে সাময়িক স্খলন বা ছোটখাটো অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলছেন, সেটাই আসলে রাষ্ট্রের মূল ভিত্তি। ক্যাম্পাসে ছাত্রলীগের মতো নিপীড়নমূলক কাঠামোও যদি ছাত্রদল পুনরায় প্রতিষ্ঠা করে, কর্মীরা যদি টেন্ডারবাজিতে জড়িয়ে পড়ে এবং তৃণমূল পর্যায়ে যদি এই আদর্শিক সংঘাত চলতেই থাকে, তবে শীর্ষ নেতাদের কোনো কর্পোরেট ধাঁচের সমঝোতাই রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দিতে পারবে না। ক্ষমতার অপব্যবহার বন্ধ না হলে এবং তৃণমূল পর্যায়ে আচরণগত পরিবর্তন না এলে ইতিহাস কেবল পুনরাবৃত্তিই হবে। আজকে আমাদের এই ডিবেট থেকে একটা বিষয় স্পষ্ট, যে বাংলাদেশের আগামী ১০-১৫ বছরের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এই দলগুলোর বর্তমান সিদ্ধান্তের ওপর। দীর্ঘমেয়াদী জাতীয় স্থিতিশীলতার জন্য কেবল শীর্ষ পর্যায়ের কৌশলগত রাজনীতিই যথেষ্ট, নাকি তৃণমূলের আদর্শিক ও আচরণগত পরিবর্তন অপরিহার্য? এই প্রশ্নের কোনো সরল সাদা-কালো উত্তর নেই। একদম ঠিক বলেছেন। দুটোই হয়তো একে অপরের পরিপূরক, কিন্তু কোনটার গুরুত্ব এই মুহূর্তে বেশি, সেটাই বড় প্রশ্ন। একদম শুরুতে আমরা যে জাহাজের রূপক টেনেছিলাম, প্রশ্নটা সেখানেই ফিরে যায়। ক্যাপ্টেন যদি অত্যন্ত দক্ষভাবে আইসবার্গ এড়িয়ে যাওয়ার কৌশল জানেন, কিন্তু ডেকের নিচে নাবিকরা যদি একে অপরের সাথে লড়াই করতে করতে জাহাজের তলায় নিজেরাই ফুটো করতে